সিরাত তার কথার কোনো উত্তর না দিয়ে উল্টো ঘুরে শুয়ে পড়ে। মনে মনে হাজারটা গালি দেয় অসভ্য লোকটার উদ্দেশ্যে। বেশ কিছু পর ঘাড়ের কাছে গরম নিঃশ্বাস অনুভব করে। কার কাজ সেটাও বেশ ভালো করেই বুঝতে পারে। তবে পেছন ঘুরে সে দৃষ্টিতে দৃষ্টি মেলানোর সাহস হয় না তার। মানুষটা তার আরও কাছে চলে আসে, কানের সাথে ঠোঁট মিশিয়ে রাখে। সিরাতের শরীর কেঁপে ওঠে। রওনাক ধীর কণ্ঠে বলে, খুব বাজেভাবে তোমাকে মিস করেছে। সিরাত তার কথা শুনে তড়িৎ গতিতে ঘাড় ঘুরিয়ে বলে, ডাহা মিথ্যা কথা। মিস করলে মানুষ আমার প্রতিবেশী মার্কা ব্যবহার করে না। ফোন দিলে কেমন আছো, কি করো বলে ঠাস করে কল কেটে দেন। এটাকে মিস করা বলে? রওনাক তাকে তার দিকে ঘুরিয়ে কপালে কপাল ঠেকিয়ে বলে, মিস করলে কি শুধু কল দিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলতে হয়? কথা না বলে কি মিস করা যায় না? সিরাতের একটু অস্বস্তি হয়। হঠাৎ এমন কাছে আসাটা তাকে অস্বস্তিতে ফেলছে। তাই বলে, একটু দূরে সরুন না, আমার অস্বস্তি হচ্ছে। রওনাক তার দিকে আর একটু চেপে গিয়ে ঠোঁটে ঠোঁট রেখে বলে, 5টা দিন তো দূরে ছিলাম, এখন আর দূরে থাকতে বলো না। অধরে অধরের ঘর্ষণ বৃদ্ধি পায়, সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে হাতের বিচরণ। সিরাত ছটফটিয়ে উঠে, তবুও সরাতে পারে না তাকে। একটা সময় লোকটা ঠোঁট ছেড়ে দেয়, পাশে শুয়ে বলে, আমি ক্লান্ত, তাই এই পর্যন্তই থাক। বাকিটা রাতের জন্য তোলা থাকলো। সিরাত একটু হলেও স্বস্তি পায়। দুজনের মাঝেই নীরবতা বিরাজমান। সিরাত নীরবতা ভেঙে বলে, নাহিল আজ আমার মাম্মা বলেছে। রওনাক উপরের ছাদের দিকে মুখ করে বলে। আমি বলতে বলেছি। সিরাত চমকে তাকায় তার দিকে, বলে, কেন? মানে হঠাৎ করে? রওনাকও তার দিকে চোখ ঘুরিয়ে বলে, বাবার স্ত্রী তো মাই হবে, তাই না? তাহলে অন্য কোনো সম্বোধনের কি দরকার? এতে সম্পর্কে জটিলতা বাড়ে, কমে না। কিন্তু শ্শ্, কোনো কিন্তু নয়। জার্নি করেছো, ক্লান্ত, এখন ঘুম দেবে, বুকে আসো। সিরাত আর কথা বাড়ায় না। এগিয়ে গিয়ে মাথা রাখিয়ে রওনাফের বুকের এক পাশে। রওনাফ টেনে তাকে পুরোপুরি বুকের ওপর তুলে নেয়। একটা সময় সিরাত ঘুমিয়ে যায়। ঘুম ধরা দেয় না রওনাফের চোখে। সে অন্য চিন্তায় মশগুল। সিরাতের ঘন ঘন নিঃশ্বাস জানান দেয় তার ঘুমের গভীরতা। রওনাফ তার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে ধীর কণ্ঠে শুধায়, পৃথিবীর সকল সুখ তোমার পায়ের কাছে এনে রাখবো। সেই সুখে তুমি মেতে থাকবে। তোমার মন মস্তিষ্ক জুড়ে কেবল সুখের ভাবনা থাকবে। নোংরা পৃথিবীর ভাবনা তোমার মস্তিষ্কে কখনো আসতে দেব না। না পৃথিবীর এই নোংরা খেলা তোমায় স্পর্শ করতে পারবে। গতানুগতিক নিয়মে চলছে তাদের জীবন। সুখ দুঃখ, রাগ অভিমান, সব মিলিয়ে ভালোই চলছে সব। এর মাঝে চোখে পড়ার মতো বিষয় হলো রনফ ও সিরাতের সম্পর্কের উন্নতি। মুখ ফুটে বলার আগেই দুজন দুজনের প্রয়োজন পূরণ করে দেয়। সকালের খাবার তৈরিটা এখন আর সিরাত একা করে না, সাথে থাকে রওনাফ। সামনে তার পরীক্ষা, এ কারণেই সংসারের সব কাজ দুজনে ভাগাভাগি করে নিয়েছে। এ কাজে নাহিলও তার অংশীদার। তাকেও দেওয়া হয়েছে কিছু কাজ। সে তার রুম গুছিয়ে রাখে, ঘুম থেকে উঠে বিছানা গোছানো, পড়ার টেবিল গোছানো, কাপড়ও সে নিজেই গুছিয়ে রাখতে জানে এখন। আপাত দৃষ্টিতে তারা একটা সুখী পরিবার বললেই চলে। শারীরিক দূরত্ব ঘুচেছে সেই কবে, তবে মনের দূরত্ব কতটুকু ঘুচেছে তা বলা মুশকিল। আদর্শ স্বামী স্ত্রীর মতো সংসার করছে তারা। রাতে যখন রওনা বাড়ি ফেরে তখন স্ত্রী সন্তানদের থাকে ক্ষুদ্র কিছু আবদার। সে আবদার রওনাপ হাসি মুখেই পালন করে। তেমনি আজও তাদের আবদার ছিল ফুচকা খাওয়ার। মায়ের দেখা দেখি ছেলেও জুড়েছে সে আবদার। এর পূর্বে সে কখনোই ফুচকা খায়নি। খায়নি বলতে খেতে দেওয়া হয়নি। নাছোড়বান্দা সিরাত আজ পণ করেছে, আজ ফুচকা না আনলে সে রওনাককে ঘরে ঢুকতে দিবে না। শীতের রাতে দরজার বাহিরে দাঁড় করিয়ে রাখবে। রওনাক ধমকেও তাকে নড়াতে পারেনি। তার দেখা দেখিও নাহিলও জেদ ধরেছে। তার ধারণা, মা যখন এত করে ফুচকা খেতে চাইছে তার মানে এই খুবই সুস্বাদু খাবার। বাধ্য হয়ে হাসপাতালের ডিউটি শেষ করে বাইক নিয়ে বেরিয়ে পড়ে ফুচকার খোঁজে। অলিতে গলিতে স্টল, মানুষের চেয়ে খাবারের ভ্যান বেশি মনে হয়।
সেখান থেকে বেছে একটা স্টল থেকে ফুচকা প্যাক করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ইতিমধ্যে তার ফোন বেজে ওঠে। বাইক সাইড করে ফোন বের করতেই দেখে সিরাতের নাম্বার থেকে কল এসেছে। আল্লাহ জানে এখন আবার কি কারণে কল দিছে। অনিচ্ছা সত্ত্বেও ফোন রিসিভ করে। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন। ফুচকা পেয়েছেন? পেয়েছে। কোথায় আছেন এখন? কত সময় লাগবে আসতে? রাস্তা তো অনেক, তবে আপনি বলে উড়ে উড়ে চলে আসবো। থাক, উড়ে উড়ে আসতে হবে না। শুনুন, যে জন্য ফোন করেছিলাম, বলছিলাম যে খালি ফুচকা তো ভালো লাগবে না, আপনি কি একটু যে পর্যন্ত গিয়েছো সেখানে থামো। এই শীতের মধ্যে আইসক্রিম খায় কোন পাগল? আমি খাবো, আপনি আনবেন কিনা? সরি, পারতাম না। অন্য কিছু হলে বলো, নাহলে ফোন রাখো। আমার কথা কেন আনবেন? আপনার কলিগরা আছে না, তাদের খাওয়াবেন। তারা তো মিষ্টি মিষ্টি করে কথা বলতে পারে, আমি তো আর মিষ্টি মিষ্টি কথা বলতে ভুলাতে পারি না, তাই না? টিপিক্যাল বৌদের মতো কথাবার্তা বলছো কেন? কিসের সাথে কি মেলাচ্ছ? ওটা আমাদের বিয়ের ট্রিট ছিল। এক যুগ আগের কথা এখন তুলছ? এক যুগ না, মাত্র 17 দিন আগের কথা। তুমি কি এখন ঝগড়া করতে চাইছো? আমি মোটেও ঝগড়া করার মোটে নেই। আপনার সাথে রাগ করার ইচ্ছেটাও আমার নেই। এখন বলেন আপনি আনবেন কিনা? না। তাহলে বাড়ি আসারও দরকার নেই, আবার হসপিটালেই ফিরে যান, সেখানেই কলিগরা আছে, ফুচকাগুলো তাদেরই খাইয়ে দিন। বাড়ি আসার কোনো দরকার নেই। ঠাস করে মুখের ওপর কল কেটে দেয়। রওনা হতভম্ব হয়ে যায়। কোথায় কোথায় বাড়ির বাইরে রাখার হুমকি দেয় এই মেয়ে। আগে কত চুপচাপ থাকতো, 10টা বললে একটা বলতো, আর এখন একটা বললে 10টা শুনিয়ে দেয়। রাত প্রায় 9টা। রওনা পেছে দাঁড়িয়েছে। 2বার বেল দিয়েছে, কোনো সাড়া নেই। তৃতীয়বার বেল বাজাবে এমন সময় পকেটের ফোনটা শব্দে বেজে ওঠে। চোখে মুখে একরাশ বিরক্তি নিয়ে রিসিভ করে ওপাশ থেকে ভেসে আসে। বাবা ফুচকা আর আইসক্রিম এনেছো? এনেছে। এবার কি দরজা খুলবে নাকি দাঁড়িয়ে থাকবো বাইরে? কথা শেষ হতে না হতেই খট করে দরজা খুলে যায়। 2 বান্দা হাসি মুখে দাঁড়িয়ে আছে। মুখ দেখলে বোঝারই উপায় নেই এই 2 নিষ্পাপ বান্দা তাকে এত প্যারা দিয়েছে এত সময় ধরে। সিরাত হাত বাড়িয়ে তার থেকে ব্যাগ নিতে নিতে বলে, আরে দ্রুত আসুন, বাইরে কি ঠান্ডা টের পাচ্ছেন না? ঘরে ঠান্ডা ঢুকছে তো, আসুন জলদি। রওনাক তার হাতে ব্যাগগুলো সিরাতের হাতে ধরিয়ে দিয়ে ঘরে চলে যায়। সিরাতের খাবারের প্যাকেটগুলো টেবিলের উপর রেখে গ্লাসে পানি ঢেলে নিয়ে রুমে যায়। যেতে যেতে নাহিলের উদ্দেশ্যে বলে, আপু তুমি ঘরে গিয়ে বাকি পড়া শেষ করো, আমি তোমার বাবাকে খেতে দিয়ে আসছি। আচ্ছা তুমি কাজ শেষ করে আসো, এরপর আমরা ফুচকা খাবো। ওকে বাবা, দ্রুত পড়া শেষ করবে। নাহিলও নিজের ঘরে যায়। এই কটা দিন তার কাছে কেমন স্বপ্নের মতো। সিরাত আসার পর থেকে তার একঘেয়ে জীবনটা আনন্দে ভরে উঠেছে। এমন নয় যে রওনাব ছেলেকে আনন্দে রাখেনি, নিজের সবটা দিয়েই ছেলেকে খুশি রাখার চেষ্টা করেছে। কিন্তু তার অনুপস্থিতিতে যে একাকী অনুভব করত তা এখন আর নেই। এখন তার দিনরাত আনন্দে কাটে। এখন তার মা বাবা দুজনেই আছে। সিরাত ঘরে গিয়ে দেখে রওনাব ওয়াশরুমে। সে পানির গ্লাসটা টেবিলে রেখে আবারও যায়, ফেরে খাবারের থালা নিয়ে। তারা মা ছেলে সন্ধ্যায় খেয়ে নিয়েছে, রাতে আর খাবে না, তাই তার খাবারটা ঘরেই নিয়ে এসেছে। রওনাব ওয়াশরুম থেকে বের হয়, তখন দেখতে পায় সিরাত সোফায় বসে আছে, আপন মনে পা নাড়ছে। রওনাব তাকে দেখে খুব একটা আগ্রহ দেখায় না। অন্যদিকে সিরাত লাফ দিয়ে উঠে রওনাবের কাছে যায়, হাত থেকে তোয়ালেটা নিয়ে শুকনো শরীর আবারও মুছে দিতে থাকে। রওনাব তার কাজে প্রচণ্ড বিরক্ত হয়। কথা মানতে পারলে আদর আহ্লাদের শেষ নেই, কাজ না হলে মুখের দিকে তাকানো যায় না, কথা ছোঁয়ানো যায় না। সরো, কাজ আছে আমার। সিরাত মেকি হাসি দিয়ে বলে। ধন্যবাদ। রওনাব এক ভ্রু তুলে বলে, কেন? আরে ওই যে আমাদের জন্য ফুচকা আইসক্রিম আনলেন যে, তাই। রওনাব তার কথার পাত্তা না দিয়ে সোফায় বসতে বসতে বলে, তোমার সস্তার ধন্যবাদের আমার দরকার নেই। এখন এসব ভাবে যাবে কি আমাকে উদ্ধার করো। তা দামি ধন্যবাদ কিভাবে দেয়, একটু শিখিয়ে দিন। আপাতত খাবারটা খাইয়ে দাও, এতেই হবে। বাকিটা পরে শিখিয়ে দেব। সিরাত কথা বাড়ায় না, সে হাত ধুয়ে সে ভাত মেখে মুখে তুলে দেয়। রওনাব ফোনটা ঘাঁটতে ঘাঁটতে খাবার গ্রহণ করে। এটা সিরাতের নিত্যদিনের কাজ। কোনো না কোনো বাহানায় লোকটা তার হাতে রাতের খাবারটা খেয়ে নেয়।
মাঝে মাঝে এক প্লেটে খাবার মেখে তিনজন খেয়ে নেয়। খাওয়ানো শেষ করে প্লেটটা নিয়ে চলে যায় আর রওনাফের উদ্দেশ্যে বলে, ফোন রেখে ঘুমোতে যান। সারাদিন তো শান্তিতে বসতেও পারেন না, এসেই ফোন নিয়ে বসতে হবে। যাচ্ছি, ছেলেকে ঘুম পাড়িয়ে তাড়াতাড়ি চলে এসো। সিরাত ঘর থেকে বেরিয়ে আসে। টেবিলের উপর থাকা খাবারের প্যাকেট নিয়ে নাহিলের ঘরে ছুট লাগায়। নাহিল তখন পড়া করছে। সিরাত তাকে দেখে বলে, কত সময় লাগবে? 10 মিনিট দাও, শেষ করছি। ওকে, শেষ করো, আমি প্লেটে সব সাজাচ্ছি। সব কাজ শেষে দুজন বিছানায় গোল হয়ে বসেছে। সিরাত ফুচকা বানাচ্ছে। নাহিল অধীর আগ্রহে বসে আছে নতুন এই খাবারের স্বাদ গ্রহণ করার জন্য। সিরাত একটা তুলে নাহিলের হাতে দেয়। নাহিল বলে, তুমি আগে খাও। সিরাত একটা তুলে মুখে ঝালটকের অমৃত স্বাদে চোখ বুজে নেয়। তার রিয়েকশন দেখে নাহিলও একটু তুলে মুখে দেয়। খারাপ না, সিরাত তার জন্য ঝাল ছাড়াই বানিয়ে দিয়েছে। দুজনে বেশ ভালো পরিমাণে ফুচকা খেয়ে তৃপ্তির ঢেকুর তোলে। রওনা বেশ অনেকটা সময় নাহিলের ঘরের দরজায় দাঁড়িয়ে মা ছেলের কার্যকলাপ পর্যবেক্ষণ করে। আপু এখন পানি খেয়ে ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে, এখনো আমরা জেগে আছি দেখলে বাবা আমাদের দুজনকেই বকবে। রওনাপ এতক্ষণে মুখ খোলে। সিরাত বা নাহিল কেউই তাকে খেয়াল করেনি আগে। না, বাবা বকবে না। খাও খাও, এখন আইসক্রিম বাকি, ওটা খেতে হবে তো। সিরাত নাহিল তাকে দেখে চমকে যায়, তবে কণ্ঠে স্বাভাবিকতা বজায় রেখে বলে, ওটা কাল খাবো তাই রেখে দিয়েছি। নাহিল, তুমি হাত মুখ ধুয়ে এসো, তারপর শুরু করো। হ্যাঁ, আমি এগুলো রেখে আসি। সিরাত জিনিসপত্র নিয়ে রওনাপকে পাশ কাটিয়ে চলে যায়। নাহিল রওনাপকে দেখে মায়ের কথা অনুযায়ী ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে এসে শুয়ে পড়ে। রওনাপ এগিয়ে গিয়ে ছেলের পাশে আধশোয়া হয়ে মাথায় হাত বুলিয়ে দেয়, বলে, তোমার তো সামনে পরীক্ষা, পড়াশোনা তো খুব একটা করতে দেখি না। নাহিল রওনাফের আরো কাছে ঘেঁষে কোমর জড়িয়ে বুকে মুখ গুঁজে বলে, পড়ি তো বাপ্পা, তুমি বই দিয়ে পড়া ধরো, দেখবে আমি সব করে ফেলেছি। পড়ো কখন? সারাদিন তো দুজনে মিলে কিছু না কিছু অকাজই করো। না। অমনি গায়ে লেগে গেল? যা ইচ্ছে করো, মাথা দেব না। তুমি মন দিয়ে পড়াশোনাটাও করো। 90+ নাম্বার চাই পরীক্ষার খাতায়। চিন্তা করো না বাবা, পেয়ে যাবে, দেখবে এর চেয়ে বেশি পেয়েছি, তখন তুমিই আমাকে বাহবা দিবে। তাই যদি হয় তবে তুমি যা চাও আমি তোমাকে তাই দেব। সত্যি তো? একদম তেন সত্যি। বাবা ছেলে গল্প করতে করতে এক পর্যায়ে ঘুমিয়ে যায়। নাহিলকে ঠিক করে শুইয়ে দিয়ে রওনাপ ঘর থেকে বের হয়ে নিজের ঘরের দিকে যায়। সিরাত ঘরে এসে গা ঢাকা দিয়েছে বহু আগেই। রওনাপ ঘরে এসে দেখে সিরাত পা থেকে মাথা পর্যন্ত ঢেকে শুয়ে আছে। এই মেয়ে যে ঘুমায়নি তা দেখেই বলে দিতে পারবে সে লাইট অফ করে দরজা চাপিয়ে দিয়ে বিছানার দিকে এগিয়ে যায়। খুবই সাবধানতার সাথে বিছানায় উঠে কম্বলের নিচে সিরাতের গা ঘেঁষে শুয়ে পড়ে। সিরাত কোনো নড়চড় করে না, উল্টো ঘুরে শুয়েছে আর উঠবে গিয়ে সকালে। রওনাপ তার এক হাত সিরাতের কোমর পেঁচিয়ে হ্যাঁচকা টানে নিজের কাছে নিয়ে আসে। কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে চলবে? তোমাকে তো আমি দামি ধন্যবাদ দিতে শেখাবো, শিখবে না? চোখ মুখ খিঁচিয়ে রেখে বলে, না, শিখবো না। কেন? সিরাত নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করতে করতে বলে, আপনার চোখ মুখে বলছে, মনে মনে কোনো নষ্ট মতলব পারছেন আপনি। রওনাপ তাকে একটানে বুকের নিচে ফেলে বলে, তোমাকে নিয়ে করার প্রতিটা ভাবনা এমন নষ্ট। ছাড়ো, আমি ঘুমোবো। রওনাপ তার মুখটা সিরাতের গলায় গুঁজে দিয়ে বলে, ঘুমালে চলবে না? কত কষ্ট করে আইসক্রিম আনলাম, সেটা খাওয়ার সঠিক নিয়ম তো তোমাকে শেখাতে হবে নাকি? শোনো, আমি কিছু শিখবো না, এমনিতেও আপনার সাথে থেকে থেকে ফরমালিন ছাড়া পেকে গেছি, আর বেশি পাকলে পচে যাব। পচা জিনিস তো আবার মানুষ পছন্দ করে না, তাই না? তুমি যে দিন দিন একটা বাদরে পরিণত হচ্ছ তা কি বুঝতে পারছো? সিরাত এবার তার কাছ থেকে সরে এসে বলে, না, বুঝতে পারছি না, আপনি বুঝিয়ে দিন। এবার রওনাপকে শুনিয়ে গায়, আপনি গুরু, আমি শিষ্য, বুদ্ধি আমার কম, আপনি বুঝাইলে আমি সবই বুঝিতাম। রওনাফের মুডের 12টা বাজতে এই মেয়েটা খুব ভালো করেই জানে। রওনাপ এবার তার উপর চরম বিরক্ত। এক ধমক দিয়ে বলে, চুপচাপ ঘুমাবে এখন। সিরাত তার দিকে ঠেলতে ঠেলতে মিশে গিয়ে বলে,
এখন তো ঘুম আসবে না জামাই। রওনাব তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, গা কাছাকাছি করতে আসবে না। আমার মোড়ের 12 বাজিয়ে এখন ঢং করতে আসছে। এখন তো আমি ফুল মুডে আছি বাবু, কাছে আসো। আই এম নট ইন্টারেস্টেড ইন ইউ। আগ্রহ আমি তৈরি করে দিচ্ছি, আসো না। ফাসিল কোথাকার। ঘুমাও, ধরলে রাস্তা রাখবো না। ভয় পাই যেন তাকে আমি। ভয় পাও কি পাও না সেটা বিগত রাতগুলো হিস্ট্রি চেক করলে বোঝা যায়। সিরাত এগিয়ে গিয়ে রওনাফের বুকে মাথা রাখে। রওনাফও আর তাকে বাধা দেয় না। দুইজনে যেন এতে অভ্যস্ত। একটা সময় গভীর ঘুমে তলিয়ে যায় তারা। পরদিন যে যার কাজে চলে যায়। রওনাফ সিরাতকে কোচিংয়ে নামিয়ে দিয়ে নাহিলকে স্কুলে দিয়ে আসে। সিরাতকে বলে যায়, আজ তোমাদের নিতে আসতে পারবো না শোনা। তুমি একটু কষ্ট করে নাহিলকে স্কুল থেকে নিয়ে বাসায় যেও, কেমন? সিরাতও বাধ্য স্ত্রীর ন্যায় মেনে নেয় স্বামীর কথা। এই লোকটা যখন কিছু বলে বা বোঝায়, কত মিষ্টি ভাষায় বলে, তখন মনে হয় দুনিয়ার সব কিছু সে করতে পারবে এই লোকের জন্য। আর যখন ধমকায়, তখন মনে হয় এর চেয়ে বজ্জাত দুনিয়ায় নেই। কোচিংয়ে সিরাতের বেশ কয়েকজন বান্ধবী হয়েছে। প্রথম প্রথম বোর ফিল করলেও এখন বেশ ভালোই লাগে। কোনো ছেলে বন্ধু পাতায়নি, কেননা রওনাপ নিষেধ করেছে। তাছাড়া এখানকার উঠতি বয়সী ছেলেদের হাবভাব তার পছন্দ না। কোচিং শেষে সিরাত রিক্সা নিয়ে নাহিলের স্কুলে যায়। ছুটি হতে খুব বেশি সময় বাকি নেই। সে ঝাড়া মিটিয়ে স্কুলের গেটের একপাশে অন্যান্য গার্ডিয়ানদের সাথে দাঁড়ায়। কিছুক্ষণ বাদেই স্কুল ছুটি হয়। একে একে ছাত্রছাত্রীরা বেরিয়ে আসে। শেষের দিকে বের হয় নাহিল। সিরাতকে দেখে চওড়া একটা হাসি দিয়ে কাছে এসে জাপটে ধরে শরীরের সাথে তার গা এলিয়ে দেয়। সিরাত তাকে একটা হাত জড়িয়ে ধরে বলে, তারপর কি খুব বেশি কষ্ট হয়ে গেছে? আর বলো না, একটার পর একটা ক্লাস করে বিরক্ত হয়ে গেছি। টিফিন শেষ করেছো? হ্যাঁ, পুরোটা। গুড, চলো বাসায় যাই। বাসায় গিয়ে নিজ হাতে খাইয়ে দেবো, ওকে? দুজন হাতে হাত ধরে এগিয়ে চলে। তাদের পুরো সময় ধরে পর্যবেক্ষণ করে দুটো চোখ। যে চোখে কি ছিল জানা নেই, তবে কিছু একটা ছিল। রওনাফের ফোন বেজে চলেছে সমান তালে। একটা সময় সে রিসিভ করলে ওপাশ থেকে ভেসে আসে কিছু কথা, যা শুনে তার চোয়ালো হাতের মুঠো শক্ত হয়ে আসে। মুখে উচ্চারিত হয় কেবল একটা বাক্য, জানোয়ারগুলোর কলেজের মাপ দিতে হবে দেখছে। পরীক্ষার সময় নিকটে। সিরাতের ঢাকায় থাকার মেয়াদ ফুরিয়ে এসেছে। কাল বাদে পরশু রাজশাহী চলে যাবে। ফিরবে পরীক্ষা শেষ করে তবেই। নাহিল ও সিরাত দুজনেরই মন খারাপ। নাহিল যেতে চেয়েছে, তবে তারও পরীক্ষা আছে সামনে। তাই রওনাক তাকে কোনোভাবেই যেতে দিবে না। রামিম এসে সিরাতকে নিয়ে যাবে। পরশু যাবে অনেক দিনের জন্য, তাই কিছু কেনাকাটা করতে হবে। তাই বিকেলে তিনজন বের হয় মার্কেটের উদ্দেশ্যে। প্রথমেই চাই রেগুলার পরার জন্য পোশাক কিনতে। সিরাতকে বারবারই টু পিসে দেখা যায়, তাই রওনাব নিজে পছন্দ করে তার জন্য বেশ কয়েকটা সেট নেয়, সাথে 3টা থ্রি পিস। এরপর জুতা, কলেজ শু, শীতের জন্য ক্রিম লোশন, আরও নানান জিনিস কেনা হয়। পরীক্ষার ফাইল থেকে শুরু করে কলম পর্যন্ত কিনে দিয়েছে। সব কিছু রওনাব কিনলেও নাহিলও পরীক্ষার উপলক্ষে তার মাকে একটা ঘড়ি গিফট করতে চায়। তার জমানো টাকা থেকে সে কিনে দেবে, এই নিয়ে সিরাতের বেশ আপত্তি থাকে। সে বলে, আব্বু বাবা কিনে দিক, তুমি পছন্দ করে দাও, তাহলেই তো তোমার গিফট করা হয়ে যাবে। না, তাহলে তো বাবার কেনাই হয়। সব কিছু কেনা বাবা গিফট করবে, আমি তোমাকে গিফট দিতে চাই। সেটা তো দিবে, আগে বড় হও, তখন তুমিই সব দিবে বাবাকে, কিছু কিনতে দেবো না তখন। না, আমি এখনই দেবো। তুমি বাবার দেওয়া সব গিফট নিয়ে যাবে। সবাই বলবে নাহিলকে দিয়েছে পরীক্ষার জন্য। তখন কি বলবে? হ্যাঁ, বলবে একটা ঘড়ি পছন্দ করে দিয়েছে। তবে কি ভাববে তখন? আমার একটা প্রেস্টিজ আছে না? নাহিলের কথায় সিরাত ও রওনাব দুজনে হেসে ওঠে। রওনাব তার সামনে হাঁটু গেড়ে বসে বলে, আমার বাবা তো দেখছি বড় হয়ে গেছে। আচ্ছা, তুমিই দিবে, ঠিক আছে? এবার চলো। আপনিও ওর সাথে তাল মিলাচ্ছেন? আপনি জানেন ও কতদিন ধরে টাকাগুলো জমাচ্ছে? নাহিল কাঁচুমাচু করে বলে, ও তো আমি তোমার জন্য জমিয়েছিলাম। আগে তো আমার মাম্মা ছিল না, তখন দিতে পারিনি। বাবাকে শুধু জন্মদিনে ছাড়া গিফট দিতে পারতাম। অন্য সময় বাবা কিছু দিতে চাইলে বকতো। এখন তো মাম্মা আছে, তাই এখন দেবো। এর জন্যই জমিয়েছি।
সিরাতের নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মনে হয়। এত সুখ সে কোথায় রাখবে? এরা বাবা ছেলে এত আদরে যত্নে রাখছে তাকে, সবটাই তার কাছে স্বপ্ন মনে হচ্ছে। এই বুঝি স্বপ্নটা ভেঙে যাবে। রওনাক তার ছেলেকে তার মতো করেই বড় করেছে। তার চোখ দুটো চিকচিক করে ওঠে। আলগোছে তা আড়াল করে নেয়। নাহিলের জেদের কাছে হার মেনে তারা যায় ঘড়ি কিনতে। বেশ সুন্দর একটা ঘড়ি কিনেছে। তাকে গিফট দিতে পেরে নাহিলের খুশি দেখে তারা রাতের খাবার বাইরের একটা রেস্টুরেন্টে থেকে খেয়ে বাড়ির পথে যায়। বাসায় ফিরে রওনাক জিনিসগুলো নিয়ে নাহিলের রুমে রেখে আসে, কেননা সে জানে এখন এই সব উল্টোপাল্টা দেখবে আর পুরো ঘরে ছড়াবে। রওনাফের ঘরে ছড়ালে সেগুলো রওনাফকেই গোছাতে হবে। নাহিলের ঘরে থাকলে নাহিল ও সিরাত দুজন মিলে গোছাবে, তাই সে আর রিস্ক নেয় না। সে সব জিনিস নিয়ে নাহিলের ঘরে রেখে চলে যায়। নাহিল ও সিরাত দুজনে বসে বসে আজকের কেনা জিনিসগুলো দেখছে। এক একটা জিনিস পরে ঘুরে ফিরে দেখছে। আর নাহিল বিভিন্ন মন্তব্য করছে, এটাতে ভালো লাগছে, ওটাতে বেশি ভালো লাগছে। তার মতে তার মা যাই পরবে তাতেই সুন্দর। সব দেখা হয়ে গেলে দুইজনে মিলে আবার গুছিয়ে রাখে। অন্যদিকে সোফায় মুখোমুখি বসে আছে দুইজন লোক। একজন সোফায় পায়ের উপর পা তুলে বসা, অন্যজন সোজাসুজি মুখ করে বসা। তা বলো, খবর কত দূর? স্যার, একটা মেয়ের সাথে দেখা যায় প্রায় সময়ই। নওয়াজ বাবার স্কুলের সামনেও দেখা যায়। তাদের দুজনের সম্পর্ক বেশ গভীর বলেই মনে হয়। মেয়েটাকে খুব ভালো করেই চেনে। মেয়েটার বয়স কেমন? 18 বা 19 হতে পারে। তাহলে তো যেটা আন্দাজ করছি তা হওয়ার সম্ভাবনা খুব কম। তবুও শিওরভাবে বলা যাচ্ছে না। ছবি ওঠাওনি কেন? লোকটা কাঁচুমাচু মুখ করে বলে। স্যার, তাদের দেখতে এতটাই মগ্ন ছিলাম, ছবি ওঠানোর কথা মনেই ছিল না। লোকটি দাঁড়িয়ে পড়ে গর্জন ছাড়ে। গাধা কোথাকার! এর জন্য টাকা দিয়ে পুষি তোমাদের? কোনো কাজেরই না। তোমাদের রেখে লাভটা কি? একটা কাজ দিয়েছি, তাও ঠিকভাবে করতে পারছো না। ছেলেটাও তার দেখা দেখি উঠে দাঁড়ায়, ভয়ে অস্থির হয়ে ওঠে, আতঙ্কিত হয়ে বলে। সরি স্যার, সরি, প্লিজ আর একটা সুযোগ দেন। এবার ছবি সহ সব ইনফরমেশন আপনার সামনে হাজির করব। তোমার কি মনে হয় ও একবার টের পেলে আমাদের জন্য আর কোনো সুযোগ রাখবে? এত বছরও ছেলেটার কাছেই পৌঁছাতে পারলাম না। স্যার, একটা সুযোগ দেন, কথা দিচ্ছি আপনাকে খুশি করে দিব এবার। লোকটা কপালে হাত দিয়ে বসে পড়ে, কিছু সময় চিন্তা ভাবনা করে বলে। এটাই তোমার শেষ সুযোগ। এবার না পারলে আর তোমার চেহারাটা আমাকে দেখাতে আসবে না। ছেলেটার চোখে ঝিলিক দেখা যায়, হাসি মুখে বলে। ধন্যবাদ স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। এবার সব আপনার কথা মতোই হবে। রাত তখন প্রায় 12টার কাছাকাছি। সিরাত ও রওনা পাশাপাশি শুয়ে আছে। দুইজনের চোখ ঘরের ছাদের দিকে। কারো মুখে কোনো কথা নেই। সিরাতের মনে কিছু প্রশ্ন জাগে, কিন্তু সাহস করে বলতে পারছে না। অনেক চিন্তা ভাবনা করে এগিয়ে যায় রওনাফের দিকে। রওনাফ 2 হাত মাথার নিচে দিয়ে চিত হয়ে শুয়ে আছে, চোখ খোলা। সিরাত তার মাথার নিচ থেকে টেনে 1 হাত বের করে তা মেলে রাখে। সেখানে মাথা রেখে মিশে যায় তার সাথে। রওনাফ এক পলক চায় তার দিকে। সিরাত এবার মুখ খুলে বলে। একটা কথা বলবো? বলো। আচ্ছা, নাহিলকে কখনো ওর মা দেখতে চায় না? রওনাফ তার দিকে তাকায়। সিরাতও তার দিকে তাকিয়ে আছে। তার মুখ দেখে বোঝা যাচ্ছে সে এই প্রশ্নের জবাব দিতে ইচ্ছুক নয়। সিরাত এবার উঠে রওনাফের মুখের দিকে ঝুঁকে 2 গাল হাতে রেখে বলে। বলেন না প্লিজ, একদিন বলেন, আর কখনো আপনাকে জিজ্ঞেস করবো না কোনো বিষয়ে। প্লিজ পাখি, অন্য কোনো টপিকে কথা বলো। সিরাত রওনাফের আরো কাছে এগিয়ে যায়, কপালে কপাল ঠেকিয়ে বলে। বলুন না একবার, আর কখনো আপনাকে কষ্ট দেয় এমন কোনো কথা বলবো না আমি। আমার খুব জানতে ইচ্ছে করে এমন কি কারণ ছিল যার কারণে আপনার মতো একজন মানুষকে ফেলে চলে যেতে পারলো, নায়িকার মতো একটা ছেলেকে রেখে চলে যেতে পারলো। বলুন না প্লিজ। রওনাফ দীর্ঘশ্বাস ছেড়ে সিরাতের চোখে চোখ রেখে বলে। স্বামীর মুখে অন্য নারী যে কিনা তোমার সতীন হয়, তার কথা শুনতে খারাপ লাগবে না? সিরাত তার চোখের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলে। আমি অন্য নারী নয়, আমি আমার স্বামীর মাঝে তৈরি হওয়ার ক্ষতর কারণ জানতে চাই। কেন সব কষ্টগুলো নিজের মাঝে তালাবদ্ধ করে রাখতে চান? আপনিও তো একজন মানুষ, আপনারও শ্বাস নেওয়ার অধিকার আছে। কেন এমন দম বন্ধ হয়ে থাকেন আপনি? আপনি জানেন আপনার কষ্টগুলো আমাকে কষ্ট দেয়।
সিরাত থামে, আবারও বলতে শুরু করে। যখন আপনি এক মনে নাহিলের চেহারা দিকে তাকিয়ে থাকেন, তখন আপনার চোখগুলো অনেক কিছুই বলে। রানাফ, আমি আপনার শুধু শরীরকে স্পর্শ করতে চাই না, আপনার মনটাকেও স্পর্শ করতে চাই। সিরাত এগিয়ে এসে আবারও দুগালে হাত রাখে, আঙুলগুলো হালকা করে ছুঁয়ে দেয় ভঙ্গুর পুরুষের চোয়ালে। সে ছোঁয়া ধীরে ধীরে গলায় নেমে আসে। রওনাফের শরীরে কম্পন সৃষ্টি হয়। সে সিরাতের হাতটা চেপে ধরে, বলে, প্লিজ সেসব জানতে চাও না। আমি তোমাকে আমার যন্ত্রণার ভাগিদার বানাতে চাই না। আমি তুমি কি আলাদা রনাফ? যা তোমার তাই আমার, এটা তো তুমিই বলো। যদি তোমার সুখের ভাগিদার হতে পারি, তবে দুঃখগুলো কেন তোমার একার হবে? আমি তোমাকে সুখী রাখতে চাই। সিরাত তার দিকে তাকিয়ে বলে, আমি তো সুখেই আছি, যার পাশে এমন একজন স্বামী আছে, নাহিলের মতো একজন ছেলে আছে, তা কি সুখের অভাব থাকতে পারে? অভাগী তো সে যে এত সব পেয়েও হারিয়েছে। রওনাফ তার দিকে তাকিয়ে মুচকি হাসে। তার হাসিতে ছিল একরাশ না বলা আর্তনাদ। আঙুলগুলো রওনাফের গালে স্লাইড করতে করতে বলে, আপনারা তো দুজন দুজনকে ভালোবাসতেন, হ্যাঁ, তাহলে কেন আলাদা হলেন? তোমার খুব কৌতূহল না আমাদের সম্পর্ক নিয়ে? তোমাকে সব বলবো, তবে কথা দাও সব শুনে কষ্ট পাবে না, আমার থেকে দূরত্ব বজায় রাখবে না, আমাদের ছেড়ে চলে যাবে না। আমি এর কোনো আপনজনে হারাতে পারবো না। সিরাত রওনাফের কপালের চুলগুলো সরিয়ে বলে, আমার সব রাস্তার গন্তব্য তো আপনি। কোথায় যাব আমি আপনাদের রেখে? রওনাফ দীর্ঘশ্বাস ফেলে ডুব দেয় অতীতের পাতায়। যখন আমি নাহিলের মায়ের প্রেমে পড়ি, তখন বয়স হবে হয়তো 18 কি 19। সদ্য ভার্সিটিতে পা রেখেছিলাম দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসতাম। বছর দিয়ে গড়াতে ওর বিয়ে ঠিক করে ওর পরিবার। ও কাঁদতে কাঁদতে এসে জানে সে কথা। অল্প বয়স, তার উপর বেকার, না বাড়িতে বললে মানবে না তার বাবা মা। আমার বাড়িতে জানাজানি হলো, সবাই তো খুব রাগ। দুজনে গোপনে বিয়ে করলাম। এরপর আব্বু তো আমার মুখটাও দেখতে চাইতো না, শুধু ত্যায্য করতে বাকি রেখেছিল, কোনো খরচ দেবে না। টিউশনে করতাম দুজন। একটা সময় অপ্রত্যাশিতভাবে নাহিল আসে পেটে। অভাবের সংসারে আরও অভাব। এক এক করে ওর সব টিউশনে ছেড়ে দিয়ে দিনরাত পরিশ্রম করতাম। মেডিকেল স্টুডেন্ট হওয়ার চাহিদাও ভালো ছিল। একটা পার্ট টাইম জব নিলাম, দিনে ক্লাস করতাম। একটা কোচিং সেন্টারে চাকরি নিলাম, দিনের বেলা এগুলোই করতাম। সন্ধ্যার পর কাজে যেতাম রাত 10টা পর্যন্ত। এত অভাবে থেকেও কখনো ওর মুখে কষ্টের ছাপ দেখিনি। রোজ বাড়ি ফিরে নিয়ে ছাদে খাবারটা পর্যন্ত খাইয়ে দিত। একটা সময় অগোছালো ছেলেটাকে একটু একটু করে গুছিয়ে নিল। রাত বাড়লে পেটের ব্যথা বাড়ত, কিন্তু কখনো মুখ ফুটে বলতো না, কারণ সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে রাতের বেলাটুকু বিশ্রাম পেতাম। সে সময়টুকু আমাকে আর অশান্তি দিতে চাইতো না। একটা সময় নাহিল এলো, রিজিকে বরকত বাড়ল। ঢাকার এক নাম করে অ্যাডমিশন কোচিংয়ে চাকরি পেয়েছে। নাহিলের মাও চেষ্টা চালিয়ে একটা কিন্ডারগার্টেনে জব নেয়। তাকে নিষেধ করলে সে বলতো, আমাদের একটা ছেলে আছে, আমরা যে কষ্টের মধ্যে দিয়ে জীবন পার করেছে, আমার ছেলেকে সে কষ্ট অনুভব করতে দেব না। এভাবেই দিন যায়, নাহিলে বড় হতে থাকে। রওনাফ থামে, গলা তার ধরে আসছে, চোখ জ্বালা করছে তার। সিরাত তার কষ্টটা হয়তো অনুভব করতে পারে। সিরাত তার এক হাত তুলে রওনাফের চুলের মাঝে চালান করে দেয়, হাত বোলাতে থাকে তার মাথায়। একটা ভরসার হাত পেয়ে রওনাফ আবারও বলতে শুরু করে, জানো তো, এই যে এত কষ্ট ছিল, এত অভাব ছিল, আমি কখনো অসুখী থাকিনি। আমি খুবই অগোছালো, অবুঝ একটা ছেলে ছিলাম। ও আমাকে নিজ হাতে গুছিয়ে দিয়েছে। আমার সব বাচ্চামাগুলো হাসি মুখে মেনে নিত। বলে না, ছেলেদের বোঝ হয় দেরিতে মেয়েদের থেকে। আমাদের ক্ষেত্র তেমনই হয়েছে। ও খুব বুঝদার একটা মেয়ে ছিল। নাহিল হয়তো ওর মায়ের মতোই হয়েছে। ওর পরিবার শুরু থেকে আমাদের সম্পর্কটা মেনে নেয়নি। হঠাৎ একদিন ওর বাবা মা, ভাই আর একটা মামাতো ভাই ছিল, তারা এসে হাজির হয় আমাদের ছোট্ট বাসায়। তারা নাতি দেখে ভীষণ খুশি হয়। ও তখন বাপের বাড়ির লোকজনের আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়ে। আশ্চর্যজনকভাবে তারা মেনে নেয় আমাদের সম্পর্কটাকে। এরপর থেকেও মাঝে মাঝে নাহিলকে নিয়ে ও বাড়িতে যেত, তারাও আসত। এটাই হয়তো কাল হয়ে দাঁড়ায় আমাদের মাঝে। ও হাসি মুখে বাড়িতে গেলেও তিরিক্ষি মেজাজে ফিরে আসতাম। আস্তে আস্তে যখন সেটা বুঝতে পারলাম, ওরও বাড়ির উপর নিষেধাজ্ঞা আরোপ করি। তাতে আস্তে আস্তে সম্পর্কে ফাটল ধরে।
একদিন তুমুল ঝগড়া বাঁধিয়ে সে বাড়ি যায়। এর প্রায় সপ্তাহখানেক পর একটা ডিভোর্সের কাগজ পাঠায়। আমার পুরো দুনিয়া তখন তুলে ওঠে। তার থেকে আলাদা হওয়ার কথা আমি স্বপ্ন ভাবতে পারি না। রওনাফের কণ্ঠ ক্রমশ ভেঙে আসে, চোখ দুটো ছাদের দিকে নিবদ্ধ বড় বড় করে নেয়। সিরাত এক পল তার দিকে চেয়ে মুখটা নামিয়ে আনে তার দিকে, কপালে ছুঁয়ে দেয় নরম উষ্ণ দাবিদার অধর যুগল। রওনাফ চোখ মুছে নেয়, চোখের কোণ ঘেঁষে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। তিল তিল করে গড়ে ওঠা শক্ত পুরুষটা এক নিমিষে ভেঙে পড়েছে। সিরাত কপালে ঠোঁট ঠেকিয়ে রেখেই বলে, আর বলতে হবে না, হুম, আপনার কষ্ট হচ্ছে। শুনতে হবে তোমার। কাতর কণ্ঠে বলে,